নিয়েছিলাম ট্রাম্পের সার্ভিস সেন্টারে। আমি এখনও অবধি কোনো রিভিউ দিতে পারিনি গাড়িটার। এটা এখন মোটামুটি চলেছে 600 কিলোমিটারের ওপর। ফার্স্ট সার্ভিসিংটা করিয়ে নিয়েছি। আমি ছোট্ট করে একটা রিভিউ দেবো। বড় রিভিউ কোনো বড় ট্রিপে বোঝা যাবে, কারণ টু আর্লি টু গিভ রিভিউ আর কি। বেসিক্যালি এটা অন রোড প্রাইস পড়েছে, আমি যখন নিয়েছিলাম তখন অফার চলছিল 274, আর এখন এটার কলকাতার প্রাইস 284 মতো। আর আরেকটা জিনিস, মেন জিনিস, সেটা আমি কেন এই ভিডিওটা করছি, আমার কিছু প্রবলেম হয়েছে আর কি গাড়িতে। যদিও এটা খুব আমার গাড়ি স্পেসিফিক, ঠিক আছে। একটা মেন প্রবলেম ছিল যখন প্রথম অ্যাক্সেসরিজটা লাগাই, তোমরা ছবিতে দেখতে পাবে কিছু বোল্ট মানে একদম বেঁকে, মানে পুরো বেঁকে ঢোকানো ছিল আর কি। মানে যখন লাগানো হয়েছে মেশিনে ব্যাকা লাগানো হয়েছিল। এটা অবভিয়াসলি মানে হাজারে একটা গাড়িতে হতেই পারে, সেটা আমিও মনে করি। তো সেটা তখনও কিছু করার নেই। আমি সার্ভিস সেন্টার থেকে যেহেতু ওটা করাচ্ছিলাম না, আমার স্লাইডারটা লাগানোর সময় মানে বিশাল কষ্ট হয়েছিল ওটা খুলতে। তারপর খুলে দেখা গেল যে তার থ্রেডটাই খুব ছোট থ্রেড, মানে একদমই ছোট, নেই বললেই চলে। সেখান থেকে আমরা আবার থ্রেড করি, ঠিক আছে। সেটা একটা মানে সেই যে গ্যারেজে আমরা দিয়েছিলাম, সেই গ্যারেজের কাকুটাকেও থ্যাঙ্কস আর কি, অনেক কষ্ট করে আমাদের লাগাতে হয়েছিল। এবং তারপরে আর একটা প্রবলেম আসে, ডিসপ্লেতে দুটো ডিসপ্লেতেই রাস্ট পড়ছে। তো এটাই চেঞ্জ করা হলো এখন, মানে দুটো ডিসপ্লেটি রিপ্লেস করে দেওয়া হয়েছে। সার্ভিস সেন্টার খুবই হেল্পফুল, তো সেটা নিয়ে কোনো প্রবলেম হয়নি। কিন্তু রাস্ট কেন পড়ছে তার কোনো উত্তর নেই, মানে উত্তর নেই এ কারণেই কোনো গাড়িতে সেরকম কোনো রিভিউ পাইনি যে রাস্টিংয়ের ইস্যু আছে বলে, ঠিক আছে। চেন রাস্টের একটা ইস্যু দেখলাম, একটা ছেলে আজকে এনেছে চেন রাস্টিংয়ের। তো ডিস্কের রাস্টিংয়ের আমি ভিডিওটা করেছি, দেখে নাও একবার কীরকমভাবে রাস্ট পড়ছিল। যদিও মানে একটু ধরো জল লাগলো, জল লেগে 4-5 দিন পড়ে আসে বাইকটা, কারণ আমার চালানো হয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে রাস্টিং পড়ছিল, সেটা বিচ্ছিরিভাবেই রাস্টিং পড়ছিল। সেইটা আমি জানাই সার্ভিস সেন্টারে যে এরকম রাস্টিং পড়ছে। তো ফার্স্টে ওরা বলে না জলে আয়রন আছে, দেন অ্যাকচুয়ালি ওরাই ধুয়েছিল, আমি নিজে থেকে কোনো কিন্তু ওয়াশ করিনি। তো সেক্ষেত্রে জলে প্রবলেমটা কী করে হবে? জলে প্রবলেম কলকাতার সমস্ত জলেই আয়রন থাকে, শুধু আমার বাড়ির জলে আয়রন আছে তো এরকম নয়। তো আমার একটা ইয়ামা আছে, তো ইয়ামায় কোনো দিন এরকম কিছু হয়নি, অন্তত নতুন বাইকে। আর ফার্স্ট সার্ভিসিং কস্ট আমার পড়েছে 2200 টাকা। তাতে ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে মোটামুটি 1400-1500 টাকার, আর চেঞ্জিং হয়েছে, আর ঠিকঠাক যা ওদের কাজকর্ম সেইগুলো, এছাড়া কিছু হয়নি। আর 4500 কিলোমিটার পর আবার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, যদিও কোম্পানি ক্লেম 16,000, বাট এখানে 4500 কিলোমিটারের পর চেঞ্জ করতে বলেছে। আর একটা পারি, সেটার জন্য বড়ো রাস্তা লাগবে গাড়িটার পিকআপ। আমি এটুকুনি বলতে পারি, যারা ডিউক 390 নেবে ভাবছো কিন্তু বাজেট নেই, কারণ ডিউক 390 এখন প্রাইস 3,78,000 বা 79 মতো, তারা আরামসে কনসিডার করতে পারো। কারণ এটা 40 বিএইচপি আর অলমোস্ট মানে সেটা তখন 390 চালিয়েছি, সেই পাওয়ারটা আসে এই রেঞ্জে। এই পাওয়ার প্রডিউস করছে আমার মনে হয় এই মডেলটাই, মানে ট্রাম্প বা স্ক্র্যামলার যেটাই বলে। স্ক্র্যামলার আমি চুজ করিনি এ কারণে, কারণ গাড়িটা বড্ড হাইট, আমার পক্ষে সেটা একটু অসুবিধেই ছিল। এই স্লো করলাম, 3rd গিয়ার আছে, ঠিক আছে। সেকেন্ড গিয়ার, গাড়ি যাবে, এই ফার্স্ট করলাম। তো এইদিকে তো কোনো প্রবলেমই নেই, লোয়ার টর্ক খুব ভালো, সেরম
তুমি যেভাবে পাওয়ার দেবে সেইভাবে পাওয়ার নেবে, এরকম না খুব অ্যাগ্রেসিভ। তুমি অ্যাগ্রেসিভ চালালে অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ না চালালে অ্যাগ্রেসিভ, মানে সেইটা আর কি নর্মালভাবে চলবে। সরি, এরকম 15 ছিল, অলমোস্ট 15 ছিল সেকেন্ড গিয়ারে, কোনো নকিং নেই, গাড়ি কিন্তু যাচ্ছে আরামসে। ঠিক আছে, তো সিটি রাইডটা খুব ভালো। আই মিন ভালো মানে কিছু তুলনায় সিটি রাইডের আর হাইওয়েতে আমি যদিও আমার যেহেতু তখন গেছিলাম ফার্স্ট সার্ভিসিং হয়নি, আমি খুব স্পিডে চালাইনি, মোটামুটি 80-100-এর মধ্যে রেখেছিলাম। এরপর যদি আমরা যখন যাবো তখন ভালো বোঝা যাবে আরও পাওয়ারটা বেড়েছে, এমনিও বেড়েছে। তবে আমি এখানে হাইস্ট তুলেছি জাস্ট টেস্ট করার জন্য 130-এর মতো স্মুথ উঠেছে, 130 বোঝাই যায়। টপ স্পিড 160 ক্লেম বাই কোম্পানি, বাট 170 এবারে ডিপেন্ড অন রাইডার। প্রপার অ্যাবজর্বেশনটা আমি একটু দেখাতে চাই। অ্যাকচুয়ালি আমি একটু কনফিউজ ছিলাম বিটুইন 250 কেটিএম, যেটা নতুন বেরিয়েছে, টেস্ট ড্রাইভও দিয়েছিলাম, কিন্তু আমি যখন লাস্ট এটার টেস্ট ড্রাইভ দিই হঠাৎ করে আমার ইচ্ছা হলো না, তো এটা কনসিডার করে দেখি, অসুবিধে নেই, মোটামুটি প্রাইস পয়েন্টটাও সেম ছিল, আর ব্র্যান্ড ভ্যালিউ একটা আছে ব্র্যান্ডে। তো তখন যেটা আমি ফিল করি, এক তো এই গিয়ার চেঞ্জের এই প্রবলেমটা এটাতে নেই, মানে এই বাইকটাতে নেই, যে সিটিতে আরামসে চলবে। ঠিক আছে, আর সকারটা এটা অনেকটা বেটার কেটিএম। আর পজিশন তো ইভেন পিলিয়ান সেটটাও মানে ওরকম নয়, যে বসবে পিলিয়ানের সেও খুব কমফোর্টেবলভাবেই বসবে। সেটাও মেনটেন করা হয়েছে এখানে। অ্যাগ্রেসিভ পথটায় তুমি যদি যেতে চাও অ্যাগ্রেসিভ পথটাও চালাতে পারো, রিল্যাক্সও চালাতে পারো, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, একটাই অসুবিধা, যদি আমি কনসিডার করি আমার আগের বাইকের থেকে, তেল তো খায়, মানে 25-6 এক্সপেক্ট করেই চলা উচিত, 29 কখনোই না, যদি না হাইওয়েতে যাও। তো সেই 29 হাইওয়েতে আমি পেয়েছি, যেটা আমি পাই। বোঝা যাবে তোমরা যখন গাড়িটা নেবে, মানে যদি কেউ নাও, ভালো করে পিডি করবে, ভালো করে মানে ইন ডেপথ পিডি করবে। কিছু কিছু গাড়িতে আমি আবার বলছি, প্রথম এটা যেহেতু মানে সেকেন্ড লটের গাড়ি, এটা নতুন, তো অনেক প্রবলেম থাকবে, এটাই এক্সপেক্টেড। কিছু জিনিস ভালোও থাকবে, কিছু জিনিস খারাপও থাকবে। তার মধ্যে একটা আমি বলতে চাই, আমি আবার বলছি, আমার গাড়িতে এই টেন্টের একটা প্রবলেম আছে, যদিও এখন পিপিএফ করানো বলে বোঝা যাবে না, টেন্টটা অতটা প্রপার হয়নি। একজনের গাড়িতে ছিল এই যে এইখানটা পুরো চটা, উনি দেখে নেননি, সার্ভিস সেন্টারে এসেছিলেন তখন বললেন যে আমি দেখে নিই, কারণ সেই একটা ব্র্যান্ডের ওপর তুমি ভরসা করে যাচ্ছ, তো অত আমরা হয়তো অত ব্লাইন্ডলি বিশ্বাস করে ফেলি, তাই না? তো সেইটা করো না, ভালো করে পুরো টর্চ নিয়ে ভালো লাইটে প্রত্যেকটা জিনিস দেখা উচিত, কারণ আলটিমেটলি এটা একটা ড্রিম, তাই না? বাইক ওন করা হচ্ছে, মানে কেউ কষ্ট করে টাকা দিচ্ছে, আর এটা ড্রিম সবার কাছেই থাকে। যে কোনো বাইকই ভালো করে বিক্রি করবে, এটাই রিকোয়েস্ট। আর যদি কোনো সমস্যা থাকে নেবে না, কারণ এরকম যে ট্যাঙ্কের স্ক্র্যাচ অলরেডি হয়ে আসছে, কোম্পানি পর্যন্ত পাল্টে দিচ্ছে, এইটা না যে তুমি অ্যাকসেপ্ট করে নেবে সব জিনিসটা, এটা করবে, সব জিনিস অ্যাকসেপ্ট করতে নেই।
মানে হয়তো বলবে এটা কোনো প্রবলেমই না, ডেফিনেটলি কোনো প্রবলেম না, মানে পেন্টে যদি একটা স্ক্র্যাচ থাকে সেটা কোনো প্রবলেম না, আলটিমেটলি 2-1 বছর বাদে কোনো স্ক্র্যাচ হবেই। কিন্তু তুমি যখন নতুন কোনো বাইক নিচ্ছ সেখানে স্ক্র্যাচ কেন থাকবে, কেন চটা থাকবে, এই বিষয়গুলো হয়তো আরেকটু ইমপ্রুভ করা উচিত। বলছি না ট্র্যাম থেকেই হয়তো হয়ে এসেছে, মেবি ডেলিভারির সময় হতে পারে। হ্যাঁ, বিল্ডের আমার তো একটু কমপ্লেন আছে, কমপ্লেন বলতে সেটা হয়তো আমার গাড়িতে দু একটা গাড়িতেও আমি দেখছিলাম যে রাস্টিংয়ের প্রবলেম, যেটা চেনে পড়ছে, চেনে ওইভাবে রাস্ট পড়ে না জেনারেলি, মানে খুব খারাপ মেনটেনেন্স করলে পড়ে। আমি এখন একটা যে গাড়ি দেখলাম খুব খারাপভাবে রাস্ট পড়েছে, আমার ডিস্কও খুব খারাপভাবে পড়ছে, মেবি সেটা অনেক কারণ হতে পারে, বাট স্টিল কিন্তু ওভারঅল এইগুলো নেগলেক্ট করা যায়। তোমরা আরামসে কনসিডার করতে পারো, কারণ গাড়ির পারফরমেন্স কোনো কথা হবে না। আর ট্র্যাম সার্ভিস সেন্টার হয়তো খুব কম আছে, কলকাতায় একটা দুটোই আছে মনে হয়, যদিও ওরা আরও ওপেন করছে আস্তে আস্তে। ডেফিনেটলি কেটিএমের মতো অত সার্ভিস নেটওয়ার্ক নেই, এটা আস্তে আস্তে হবে, কারণ এই গাড়িটা অনেকে। আর ইঞ্জিনে কোনো কথা হবে না, আমি ওটাই বলছি, সব কিছু মানে আমি নেগলেক্ট করে দিই একটাই রিজনে, যখন গাড়িটা চালানো হয় না, চালাই, তখন একটা ফিল আসে যে ওকে আমি কিছু একটা চালাচ্ছি, মানে এরকম না, মানে আমি কী বলবো, মেটেরিয়াল বা ওই ধরনের গাড়ি তুমি চালাচ্ছ কোনো পাওয়ার চালাচ্ছ, সেই ফিলটা পাবে। জোরে চালাবো না, কারণ ব্রেকটা একদম আর একটু আস্তেই চালাতে বলেছে, ভালো করে ব্রেকটা ধরছে না এই মুহূর্তে। চলো আমি আরেকবার পরের আরেকটা দেবো হয়তো রিভিউ অন্য রাস্তায় গিয়ে, কারণ আমি জাস্ট একটা সিটির রিভিউ দিতে চাইলাম যে কেমন যায়। টকার অ্যাবজর্ভেশন খুব ভালো, খুব ভালো, মানে ছোটো মোটো গর্ত তো বোঝাই যায় না। তো আমার যে প্রবলেম ছিল এখানে, এই ডিসপ্লেটা নতুন একদম, এই ডিসপ্লেটা চেঞ্জ করে দিয়েছে ওরা। আর পেছনেরটা দেখাই, আর এই ডিসপ্লেটা চেঞ্জ করেছে। তো একটা কোশ্চেন অনেকেই করে, এইটা আমি লাগিয়েছি আলাদা করে, এই বাইকের অ্যাক্সেসরিজ তো এরকম আসে না, কোম্পানি থেকে আসে, এগুলো খুব দাম। তো এটা মোটোটর্কের, এটা আলাদা, এটা আলাদা। তো আমি অর্ডার করেছিলাম, ডাইরেক্ট এসেছে, এটা মনে হয় 2600 নিয়েছিল, আর এটা 1500 মতন। ট্র্যাম্পের আলাদা করে নিলে অনেকটাই কস্টলি পড়বে। আর এটাও মোটোটর্কের ট্রাইগারটা, এছাড়া আর কিছু লাগাইনি আপাতত, পরের দিকে লাগাবো, অক্স লাগাতে হবে। আর ড্যাশ প্লেটটাও আমি লাগাইনি এখনও অবধি। আর ট্যাঙ্কটাকে আমি পিপিএফ করিয়েছিলাম নিউ টাউনের ডিটেলিং টেবিল থেকে, খুব নোংরা আছে, শোরুমে পড়েছিল বলে, পরিষ্কার করলে বোঝা যাবে। এটা শুধু পিপিএফ করেছি, পুরো গাড়িতে করলে তো অনেকটা বেশি পড়ে যেত, আমার মোটামুটি 11 মতন পড়েছে শুধু পিপিএফটা করতে, শুধু ট্যাঙ্কটা। আর এই তো আছে একটা স্লাইডার, এই দুটো মিলে আমার পড়েছিল মনে হয় মোটোটর্কে অ্যারাউন্ড 4 মতন, 4000। তো এটা অনেকে জিজ্ঞাসা করে কোথা থেকে লাগিয়েছি, তাই ইনফরমেশানটা দিলাম। ডাইরেক্ট মোটোটর্ক ওয়েবসাইটেই পাওয়া যাবে। আরও অপশান আছে, র্যাক আছে, টপ র্যাক দিয়েও আসে, শুধু কেউ ব্যাকসিট লাগাতে চাইলে সেই অপশানও আলাদা করে পাওয়া যায়। পেছনের যে টায়ারটা, এটা এখন পাওয়া যাচ্ছে, এটা অ্যাপেলোর, আগে এমআরএফ দিয়েও আসতো, সেই চয়েসটা ছিল, কিন্তু এখন কিন্তু অ্যাপেলোরই পাওয়া যায়। সামনেরটাও অ্যাপেলো H1, ঠিক আছে।
এই যে গাড়িটা খুব নোংরা পড়েছে, সাইড প্রোফাইলটা দেখাচ্ছি। তো এই মুহূর্তে কোনো প্রস কন নিয়েই বলবো না, কারণ আমার চলেছেই অ্যারাউন্ড 700, তার মধ্যে কোনো অসুবিধা হয়নি। একটাই প্রবলেম ছিল যেটা সার্ভিস সেন্টার থেকে রিসলভ করে দেওয়া হয়েছে। বা চালাই, আপাতত চালাই, তারপর আর একটা রিভিউ দেবো মেবি 1000 যখন ক্রস করবে, তখন আরও ভালো বোঝা যাবে, বা সেকেন্ড সার্ভিসে হওয়ার পর আরও ভালো বোঝা যাবে বড় ট্রিপে। এখনও বড় ট্রিপে আমি নিয়ে যাইনি, দীঘা অবধি গেছিলাম, দীঘা না তার আগেই গেছিলাম আর কি। আর এই ব্যাপার, এখানে একটা ভালো সিস্টেম হচ্ছে, আমি চাবি বার করে নিয়েছি কিন্তু হ্যাজার্ডটা অন আছে, তো ওটা কিন্তু জলে, বন্ধ করে দিলে আর জ্বলবে না, মানে চাবি অন করা অবস্থায় জ্বালিয়েছি, চাবিটা আমি বার করে নিয়েছি, সেটা কিন্তু জ্বলছে হ্যাজার্ডটা। এটা খুব ভালো ফিচার। এছাড়া কনসোলটা একটা অ্যানালগ থাকে। চাবিটা দাও দেখিয়ে দিচ্ছি অন করে, একটু রাতের বেলা দেখাচ্ছি তাহলে বোঝা যাবে আর কি। এরম টাইপের একটা কনসোল, ঠিক আছে। আর এখান দিয়ে কন্ট্রোল করা যায় কিলোমিটার, সেট 819 মতন চলেছে, আমি জানি না দেখা যাচ্ছে কি না, ঠিক আছে। আর এখানে ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করা যায়, এবিএসটা সুইচেবল নয়, ট্র্যাকশন কন্ট্রোলটা অন অফ করা যায়।